শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছে কাজী রওশনারা সাকি এবং আমি আছি মাসুক। প্রিয় দর্শক, শুভেচ্ছা আমারও। রাঙা সকাল মানেই রাঙা অতিথি এবং রাঙা একটি সকাল, সত্যিকার অর্থেই। রাঙা সকালকে রাঙিয়ে তুলতে প্রথমেই আমরা চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। সাকি, আমার জীবন আমার খাতা, আমার ইচ্ছে মতো আঁকবো আমি যাতা। আমাদের আজকের অতিথি যে, তার জীবনটাও কিন্তু এমন। জীবনের বিভিন্ন সময়ে উনি বিভিন্ন কিছু শিখেছেন এবং বিভিন্ন কিছুর সাথে সংযুক্ত থেকেছেন। চলো আজকে কে আছে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় দর্শকদের। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব সোনিয়া শরীফ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, শুভ সকাল আপু, কেমন আছেন? আমরা ভীষণ ভালো। রাঙা সকাল আমরা সবসময় ভালো থাকি, কারণ যে অতিথিরা আসেন তাদের মাধ্যমে আসলে আমরা আলোকিত হই এবং আমরা চেষ্টা করি দর্শকদেরকেও এর মাধ্যমে অনেক কিছু তথ্য দেবার এবং কিছুটা হলেও আলোকিত করবার। আমরা একদম শুরু থেকে জানতে চাই, জন্ম, বেড়ে ওঠা সবকিছু মিলে যদি একটু শুনি। ধন্যবাদ। প্রথমেই ভাই আপু আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, খুব সুন্দর করে একটি ইন্ট্রো দিয়েছেন। যে আসলেই আমি আমার জীবনটাকে সেভাবেই গড়তে চাই, সেভাবেই নিজের ইচ্ছা মতো আঁকতে চাই, নিজের শখগুলিকে নিজের জন্যই ফিল আপ করতে চাই। আপু, প্রথমে যদি আসি, যে আমার বাবা মা শুরু থেকেই ঢাকাতেই সেটেল ছিলেন বিয়ের পরে, কিন্তু আমার জন্মের আগ মুহূর্তে আমার মা চলে যায় তার বাপের বাড়ি, দ্যাট মিনস আমার নানা বাড়িতে। সেটা হচ্ছে মাগুরাতে হয়েছে, রাইট? সো সেই হিসেবে আমার জন্ম মাগুরায়। জন্মের পর আমি সেখানে 3 মাস পর্যন্ত থেকেছিলাম নানা বাড়িতে, এবং জন্মের পরপরই মানে 3 মাস পরে আমি ঢাকাতে চলে আসি। সো তারপরে আমার আসলে ঢাকাতেই বেড়ে ওঠা। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে শৈশবের বেশিরভাগ সময়টা আপনার ঢাকাতেই কেটেছে। শৈশবের বেশিরভাগ না, আসলে পুরো সময়টাই আমার ঢাকাতেই কেটেছে। মানে যেটা হয় আর কি মেয়েদের ক্ষেত্রে, মানে একটা সময় যেটা খুব বেশি হতো, এখনো হয়তো হয়, যে প্রেগন্যান্সি পিরিয়ডে বা যখন বেবিটা আসবে তখন মার বাড়ি চলে যাওয়া, সেটাই হয়তো হয়েছে। জি জি, সেটাই আসলে 3 মাস নানা বাড়ি থাকা। জি জি জি, এর মাঝে মাঝে নিশ্চয়ই যাওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই যাওয়া হয়েছে। সেটা ধরেন যে ম্যাক্সিমাম 1 উইক অথবা আরো কম। সেটা ধরেন বছরে 1বার 2বার, বাট সময়ের সাথে সাথে সেই ফ্রিকোয়েন্সিও কমে গেছে। নানা নানি যখন ছিল, বেঁচে ছিলেন যখন, তারা তখন যাওয়া হয়েছে, আর এখন তো আসলে তারা নাই। এখন পৈতৃক নিবাস কি আমরা বলতে পারি ঢাকাতেই? জি, আমার পৈতৃক নিবাস ঢাকাতেই। আচ্ছা, তাহলে তো আপনি অনেক বলা যায় যে মোটামুটি বেশ আগের ঢাকাকে দেখেছেন। জি, সেটা দেখেছি। একটু শুনি সেই সময়টা কেমন ছিল। আচ্ছা, আমার লাইফের শুরুটা কেটেছে মহাখালী বক্ষবেদী হাসপাতাল কলোনিতে। আমার দাদি সিস্টার ছিলেন, হ্যাঁ, নার্স ছিলেন। তো সেই হিসেবে তার কোয়ার্টারেই আসলে আমাদের বেড়ে ওঠা। আমার বাবা ছিলেন তার একমাত্র সন্তান। আমার বাবা ছিলেন আনসার অ্যাডজুটেন্ট। সো আমরা সবাই হচ্ছে ওখানেই ছিলাম। সেটা হচ্ছে 1998 সাল পর্যন্ত। তো তখন আসলে আমাদের কলোনিতে বেড়ে ওঠা, তো ওই বেড়ে ওঠাটা আসলে খুব মজার ছিল, কারণ আপনি জানেন যে কলোনিতে খেলার মাঠ থাকে, পুকুর থাকে, এবং সমবয়সী অনেকগুলো আশেপাশের মানুষ থাকে, অনেক মানে ফ্রেন্ডস থাকে, বাচ্চারা থাকে। আমিও ছিলাম তখন বাচ্চা। সো ছোটবেলা থেকেই আমি আসলে ওইভাবেই বড় হয়েছি, খেলাধুলা করেছি। প্লাস হচ্ছে আমাদের আশেপাশে অনেকে ছিল এবং সবাই ছিলাম একটা ফ্যামিলির মতো, সুখে দুঃখে সবাই সবার পাশে। সো আমার বেড়ে ওঠাটা আসলেই মানে খুবই ভালো ছিল। ছোটবেলায় অনেক খেলা থাকে যেগুলো আসলে সময়ের সাথে সাথে হারিয়ে যায়, কিন্তু আমাদের রাঙা সকালে সবসময় চেষ্টা থাকে যে পুরনো সেই জিনিসগুলো, ঐতিহ্যগুলো যদি একটু লালন করা যায়। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে আপনারা মাংস চুরি বা বরফ পানি, কানাপ মাছি এগুলো অনেক খেলেছেন। একটু যদি মাংস চুরি গল্পটা বা খেলাটা আমার কাছে একটু নতুন, একটু যদি বলেন। আচ্ছা, এটা আসলে আমিও এখন ঠিক ওভাবে মনে করতে পারছি না, বাট আমার যতদূর মনে পড়ে যে মাংস হিসেবে একটা ইট রাখা হতো। এখানে ডেফিনেটলি 2টা গ্রুপ থাকতো। তো এক গ্রুপ হচ্ছে ওই মাংসর মানে ইটের টুকরাটাকে পাহারা দিত, এবং অপর গ্রুপ থেকে হচ্ছে আসতে হবে, এসে ওটাকে নিয়ে ছুটে আবার তাদের ওই জায়গায় ফিরে যেতে হবে। এবং তখন মাংসটা যারা পাহারা দিচ্ছিল তাদের কাজ থাকবে তাকে
আটকানো। আচ্ছা তো আমার যতদূর মানে আমার মেমোরিতে আছে, মেমোরির অবস্থা এখন খুবই খারাপ, তো যতদূর আমার মনে হচ্ছে যে এরকমই ছিল। বাহ, তারপরেও খুব চমৎকারভাবে গুছিয়ে এবং বলেছেন। এটা আমরা প্রচুর খেলেছি। আচ্ছা মানে আপনার খুবই সম্পর্কে মজার ছিল। শৈশবের অনেক আনন্দদায়ক খেলাই ছিল না জি, আপনাদের জি। সময়? বা আমিও খেলেছি বরফ পানি, তুমি হ্যাঁ, খেলেছো আমিও কিনা মাসুক খেলেছি। আমি জানি না। আমিও এই খেলেছি। সময়ের বাচ্চারা তো আসলে এই খেলাধুলা না, না, সম্পর্কে তারা তো কিছুই এগুলোর বলতে নামই পারবে জানে না। না। ইভেন মাংস চুরি নামও আমি মানে এখন মনে পড়লো আপনাদের কথা শুনে, বাট এটা আসলে আমারও মেমোরিতে ছিল না এতদিন। আচ্ছা ম্যাম, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শকদেরকে জানাতে চাই। শিওর। গ্রামীণফোন লিমিটেডের টেকনোলজি বিভাগে সিনিয়র লিড ইঞ্জিনিয়ার পদে সোনিয়া শরীফ দায়িত্ব পালন করছেন। এর পূর্বে গ্রামীণফোন লিমিটেডের একই বিভাগে সিনিয়র এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বুয়েট থেকে ট্রিপল বিএসসি সম্পন্ন করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন সোনিয়া শরীফ। 2007 সালে গ্রামীণফোন লিমিটেডের টেকনোলজি বিভাগে যোগদান করেন তিনি। এরপরে একই প্রতিষ্ঠানের একই বিভাগে সিস্টেম ইঞ্জিনিয়ার, সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার এবং লিড ইঞ্জিনিয়ার পদে দায়িত্ব পালন করছেন। কমিউনিকেশন সেক্টরে তার প্রায় 1.5 যুগের বেশি সময় কাজের অভিজ্ঞতা। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত আছেন লায়ন্স ক্লাবে। প্রিয় দর্শক, চলুন তাহলে আবারও চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। ছোটবেলার খেলার গল্পগুলো বলছিলেন, খেলার পরে যেটা আসে যে ছোটবেলায় মানুষ শুরু করে যে আমি বড় হয়ে এটা হব, বড় হয়ে এটা হব, অনেক রকম পরিকল্পনা যেটার কোনো সীমানা নেই। তো আপনার ছিল কেমন কেমন পরিকল্পনা? ছোটবেলায় আসলে আমি মানে পেপারে যখন কোনো সুন্দর ছবি আসতো, মানে ছবি লাইক প্রাকৃতিক ছবি, তো ওটা দেখে আমি নিজে নিজে এঁকে ফেলতাম। আচ্ছা, তো তখন আমার মনে হতো আমি আর্টিস্ট হব বা আর্কিটেক্ট হব। তারপরে হচ্ছে গান চর্চা শুরু করলাম, এবং আমার বাসায় আসলে হারমোনিয়াম সামহাও ছিল সবসময়, এবং আমি সারেগামা এগুলা নিজেই তুলে ফেলতাম। আমি তখন শিখিনি, আমার কোনো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা তখনও শুরু হয়নি, বাট আমি যে কোনো গান শুনে আমি হারমোনিয়ামে তুলে ফেলতে পারতাম। আচ্ছা। তো তখন মনে হতো যে আমি গান করব, আমি শিল্পী হব। পরিবারের আর কেউ কি গান করতো? হারমোনি ছিল বাসায় না, বললেন। আর কেউ আসলে ওভাবে গান করতো না, বাট হারমোনিয়ামটা সামহাও ছিল। মানে আমার বাবা মানে গান বাজনা পছন্দ করতো, যেমন আমার বাসায় তখন তো রেডিও ক্যাসেটের যুগ ছিল, সারাদিন মানে গান চলতো, ইন্ডিয়ান বাংলা গান বা বাংলাদেশের বাংলা গান, এগুলো সারাদিন চলতো। আচ্ছা। তো হয়তো ওটা আসলে ছিল সামহাও, মানে কোনো পারিবারিক মানে থেকেই হয়তো ছিল। তো সেটা নিয়ে আমি যখন নার্চার করতাম, তারপরে আমাকে মানে গানে ভর্তি করে দিল। এটা আসলে আমাকে বলতেও হয়নি, আচ্ছা, তারাই নিজেরাই ভর্তি করে দিল। তা মানে আমার প্যারেন্টসরা বুঝতে পেরেছিল মেবি যে এর গানের প্রতি আগ্রহ আছে। তো তখন আমার আসলে ওটাই করতে ইচ্ছা হতো। তারপরে আমি আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে আমাকে ভর্তি করা হলো। তখন আসলে ওটা ক্লাস হতো বনানীতে। তো ওটা যদিও আমার ফ্যামিলির জন্য, মানে মধ্যবর্তী পরিবারের মেয়ে ছিলাম, তো ওটা ফ্যামিলির জন্য একটু টাফ ছিল, বাট তারপরও তারা ওটা করেছে। কারণ তখন বনানীর মতো জায়গায় যাওয়া আসা, আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে গান করা, এটা কিন্তু সবার পক্ষে আসলে সম্ভব ছিল না। বাট আমি শুরু থেকে আমার পরিবারের থেকে ওই সাপোর্টটা পেয়েছি। আমার মা আমাকে আনা নেওয়া করতেন। সেখানে আমি সঙ্গীত গুরু হিসেবে ফেরদৌসী রহমান খালামণিকে পেয়েছি, আব্দুল লতিফ চাচাকে পেয়েছি, সুধীন দাস দাদাকে পেয়েছি, এবং উচ্চাঙ্গ সঙ্গীতে ওমর ফারুক ভাইয়াকে পেয়েছি। আচ্ছা। সো এই যে জীবনের প্রথম স্টেজে মানে ওই রকম একটা ফ্যামিলি থেকে এত গুণীজনের সান্নিধ্য পাওয়া, এটা কিন্তু রিয়েলি মানে আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল, যেটা আমি তখন আসলে ফিল করিনি। কারণ তাদের সাথে আমি আমার সার্টিফিকেশন ছাড়া বা কিছু মানে ছবি ছাড়া আসলে আর কোনো স্মৃতি রাখিনি। বাট আমি এখন মিস করি, এখন আমি বুঝি যে আসলে তাদের সাথে আমার ওরকম স্মৃতি রাখা উচিত ছিল, কারণ তারা যে আসলে কি লেভেলের ছিল সেটা আমি এখন ফিল করি। বাট আসলে তখন আমি ওই জিনিসটা বুঝতে পারিনি, আমি ছোটও ছিলাম। এটা অন্যতম পুরোধা বলা যায় যে ফেরদৌসী রহমান, এবং আপনি সুধীন দাসের কথা বলছিলেন, আব্দুল লতিফ। তো গানটা শেখা হতো, পড়াশোনা করা হতো। যতটুকু জেনেছি আপনি আর্টও যেটা বলছিলেন যে একা একা করতেন, হয়তো বড় হয়ে আপনি আর্টটাও শিখেছেন। আমরা সেই জায়গায় আসি, স্কুল লাইফটা মোটামুটি কালচারাল অ্যাক্টিভিটি, তার মানে আপনার মধ্যে খেলাধুলা, আমি খেলাধুলাতেও খুবই ভালো ছিলাম। লাইক আমি ক্লাস 8, 9, 10 মানে শুরুতে আমি ছিলাম না ওরকম, বাট 8, 9, 10-এ আমি হাই জাম্প, লং জাম্প এবং দৌড়, মানে হাই জাম্প লং জাম্পে আমি ফার্স্ট হতাম। আমি খুবই লিন অ্যান্ড থিন ছিলাম। সো টিচাররা বলতো যে ওকে বাতাস তুলে নিয়ে যায়, মানে হাই জাম্প তো উপরে উঠতে হবে, বলতো যে ওকে বাতাস উপরে তুলে দেয়। লং জাম্প হচ্ছে মানে
লাফে অনেক দূর যেতে হবে, তো টিচাররা বলতো যে ওকে বাতাস ধাক্কা দিয়ে ওই পর্যন্ত নিয়ে যায়। সো ওখানে আমাকে একটা শট নিলেই হয়ে যেত। মানে ওই দুইটাতে আমি ছিলাম অপ্রতিদ্বন্দ্বী, বাট দৌড়ে হচ্ছে আমার আরেকজন কম্পিটিটর ছিল, আমি সোনিয়া, তার নাম ছিল তানিয়া, তার নামটা আমি মেনশন করলাম। এক বছর সে ফার্স্ট হতো, আমি সেকেন্ড হতাম, পরের বছর আমি ফার্স্ট হতাম, সে সেকেন্ড হতো। মানে আমি খেলাধুলা তো যথেষ্ট ভালো ছিলেন বলা যায়। জি। স্বপ্ন কি ছিল আসলে ওই সময়? আঁকতে ভালো লাগতো, গান করতে ভালো লাগতো, আমার গান করতে ভালো লাগতো। স্কুলের কালচারাল প্রোগ্রামগুলোতে আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম। ওভারঅল প্রোগ্রাম ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স, যেমন গান করা, ইভেন অভিনয় করা। আমি মানে শেষে যেটা অভিনয় ছিল আমার, ছুটি গল্পে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক চরিত্রে আমি অভিনয় করেছিলাম, ধুতি সাদা শার্ট পরে, সেটাও আমার খেয়াল আছে। এবং ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মানে শেষে তো ফটিক মারা যায়, সেটা খুব একটা হৃদয় বিদারক দৃশ্য ছিল, কিন্তু সেই মুহূর্তে আবার বৃষ্টিও হয়েছিল। তো এটা আমার জন্য খুবই মেমোরেবল একটা ঘটনা। মানে স্কুলে থাকতে আমি আসলে সবই করেছি, প্লাস হচ্ছে ডিসপ্লেতে যে সকালে যে পিটি হতো, সেখানে কমান্ড করা, হোল স্কুল সামনে দাঁড়ানো, সেখানে আমি ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কমান্ড করছি, সেটা আমি করেছি 2 বছর। আমি টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে ছিলাম, আমি লাস্ট 2 ইয়ার্স স্কুল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছি ফুল স্কুলে। ম্যাম, আপনি তো স্কাউটের সাথেও সংযুক্ত ছিলেন এবং সেখানে আপনার বেশ কিছু ভালো অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও আপনার যে অভিজ্ঞতাগুলোর কথা আমরা জেনেছি যে আপনি থানা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায়, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এটা আমি আসলে স্কুল থেকে থানা পর্যায়ে, ওটা ছিল কালচারাল অ্যাক্টিভিটিস, মানে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্পোর্টস। আচ্ছা, এই দুটো প্রতিযোগিতায় আমি মোটামুটি পার্টিসিপেট করতাম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছি, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো পার্টিসিপেশনে ছিল আসলে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওর মধ্যে আসতে পারিনি। গান এবং ছবি আঁকা তো ছিলই। ছবি আঁকা না, সেটা ছিল গান এবং স্পোর্টসে। গান এবং স্পোর্টসে। এর বাইরে ম্যাম আপনি পড়াশোনাতেও আমরা জেনেছি যে ভীষণ অধ্যাবসায়ী ছিলেন, তো সেই বিষয়ে যদি কিছু বলতে চান। আসলে ব্যাপারটা সেরকম না, আমি একটু শুরু থেকে শুরু করি। স্কুলের নাম যেটা বলেছিলাম টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে আমি শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছিলাম। তো শিশু শ্রেণীতে আমার আসলে প্রথম পরীক্ষা যেটা ছিল, মানে লাইফের ফার্স্ট পরীক্ষা যদি আমি বলি, সেটা আসলে খুব মজার। ওইখানে প্রথম সাময়িক পরীক্ষার যেই রেজাল্ট ছিল, সেই রিপোর্ট কার্ডটা আমার বাবা এখনও সযত্নে রেখে দিয়েছে। তার খুব ইচ্ছা ছিল যে এটা আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে সে দিবে, কারণ সেখানে বাংলায় আমার মার্কস ছিল 100-তে 3, ইংলিশে ছিল মেবি 5 আউট অফ 100, এবং ম্যাথসে ছিল মেবি 15। সো বুঝতেই পারছেন যে আমার শুরুটা কেমন ছিল। আসলে আমি একটু ছোট বয়সে স্কুলে গিয়েছি বেশ, এটাও ঠিক, বাট সেই স্কুল থেকে আমি আসলে গ্র্যাজুয়ালি, মানে আমি কখনো ফার্স্ট সেকেন্ড ছিলাম না, আমার মধ্যে ওই জিনিসটা আসলে ন্যাচারালি আসতো না। আমি আমার মতো করে পড়াশোনা করতাম, মোটামুটি মিডল রেজাল্ট করতাম। ইভেন ক্লাস 4-এ ম্যাথমেটিক্সে আমার ফেলও ছিল, 32 মার্কস ছিল, লাল কালির দাগ ছিল। তো আমার বাবা মা আসলে পড়াশোনার সেক্টরটা নিয়ে আমাকে কখনো প্রেশারও দিত না। ইভেন আমার মনে হয়, এটা আমার ধারণা, তাদের আসলে আমাকে নিয়ে ওরকম কোনো এক্সপেকটেশন ছিল না। সো তারপরে ক্লাস 6 থেকে আসলে, তখন হয়তো আমার মধ্যে ওই ম্যাচিউরিটি আসে বা ওই উপলব্ধি আসে। ক্লাস 6 থেকে আমার গ্র্যাজুয়ালি উত্তরণ, এবং যেই ম্যাথসের কথা বললাম যে ফেল করেছিলাম, ম্যাথস টিচার যিনি ছিলেন 8, 9, 10 মানে হাই স্কুলে, আতিক স্যার, উনি এখন নেই। আতিক স্যার আমার বাবাকে বলেছে যে ওর ম্যাথে আমরা কোনো নাম্বার কাটার জায়গা পাই না। তো এটা কিন্তু আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, এবং ওই স্কুল থেকে আমি 10ম শ্রেণীর ফাইনাল পরীক্ষাতে আমি ফার্স্ট হয়ে বের হই। ওই শুরুটা ছিল ফেল দিয়ে, শেষটা হয়েছে ফার্স্ট দিয়ে। সো এটা আমার জন্য একটা নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে ভালো ব্যাপার, শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই আসলে সামনে এগোনো সম্ভব না, সেটার একটা অন্যতম উদাহরণ আসলে আপনিও, এবং আমরা যেটি এখনো শুনি যেটা যে আসলে বিশ্ববিদ্যালয় জীবন হয়তো এখন সামনে হয়তো সেটারও প্রয়োজন পড়বে না। ক্রিয়েটিভিটি সেক্টরটা যত বেশি ক্রিয়েটিভ হবে, তত বেশি আসলে ছেলেমেয়েরা এগিয়ে যাবে। এবং আপনি 5 পেয়েছেন, 3 পেয়েছেন, ম্যাথসে 15 পেয়েছেন, কিন্তু আপনি ত্রিপলিতে পড়েছেন, আপনি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছেন। আমরা সেই বিষয়গুলোও শুনবো। যেটি জানতে চাচ্ছিলাম, স্কুল লাইফ তো শেষ হলো, কলেজ জীবনটা নিয়ে একটু শুনতে চাই।
স্কুলের পরে কলেজ লাইফ, তো আমি হোলি ক্রস কলেজে চান্স পেয়েছিলাম এবং ওই সময় আমাদের ওই ব্যাচে আমি চান্স পেয়েছিলাম। তো আসলে স্কুলে তো আমার লাইফটা বুঝেছেন যে আমি খুব মানে আমার অনেক ফ্রেন্ডস ছিল, বাট কলেজ লাইফটা আসলে তার ডিফারেন্ট ছিল, যে ওখানে আসলে আমার কোনো স্কুল ফ্রেন্ডকে আমি পাইনি। আর ওখানে যে মানে খুব কম সময় তো যে কারোর সাথে ফ্রেন্ডশিপ করা ওটা আসলে একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। সো তারপরেও আমার কিছু ফ্রেন্ড হয়েছিল, আর ওখানে কলেজেও আমি পড়াশোনার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ ছিলাম। বাৎসরিক কোনো অনুষ্ঠানে আমি ওখানে কালচারাল অ্যাক্টিভিটি মানে সবসময় আপনার সঙ্গেই ছিল? সবসময় আমার সঙ্গী ছিল। আর ওখানে আরেকটা ব্যাপার ছিল যে আর্টের কথা যেটা বলেছি যে আমি শুরু থেকে করতাম, যেটা আমার ভিতরে আসতো, বাট আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সো হোলি ক্রস কলেজে যাওয়ার পর দেখলাম যে তার অপোজিটে ক্রিয়েটিভ আর্ট একাডেমির সাইনবোর্ড আছে। সো তখন আমার মনে হলো যে খুবই কাছাকাছি, তো তাহলে কেন আমি এখন এই শিক্ষাটা নেই না। সো বাবাকে বললাম, বাবাও রাজি হয়ে গেল। তারপরে আমি ক্রিয়েটিভ আর্ট একাডেমিতে 6 মাসের একটা কোর্সে ভর্তি হলাম। সেখানে আপনি শিক্ষা নিতে গিয়ে বের হলেন শিক্ষক হয়ে, বিষয়টা খুবই মজার, আমরা সেই গল্পটা শুনতে চাই। সেটা আসলে আমার জন্য খুবই মানে সারপ্রাইজিং ছিল। 4 মাস করার পরে ওখানকার মেইন টিচার যিনি ছিলেন মৃন্ময় স্যার, উনি মেইনলি বিজ্ঞান সরকারি স্কুলের টিচার ছিলেন। তো মৃন্ময় স্যার আমাকে বলল যে তোমার আঁকার হাত ভালো, তো তুমি এখানে শেখো, ফ্রি অফ কস্ট শেখো, কিন্তু তুমি শেখাও, শেখাতে শেখাতে তুমি শিখে যাবা। তো সেটা আসলে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। তারপরে আমি শেখানো শুরু করলাম এবং আমি ওই সময়টা অয়েল পেন্টিং করতাম। একটা অয়েল পেন্টিং করতে মোটামুটি 1-1.5 মাস সময় লাগতো। তো 6 বছর আমি ওখানে ছিলাম অ্যাজ আ শিক্ষক। আমার অনেক স্টুডেন্ট ছিল যারা এখনো বলে যে আপু আপনি ওই একাডেমির মানে ধরে রেখেছিলেন ওই সময়ে। তো আমি আসলে ওই শেখাতে শেখাতে শিখেছি এবং আমার শখটাও পূরণ করেছি, যে আমার যেটা শখ যে আমি শিখবো, আমি পারবো, আমার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকবে। পরবর্তীতে কি ছবি আঁকা কন্টিনিউ করেছেন? সেটা করতে পারিনি, কারণ আমি তো আসলে নিজের জন্যই করি আসলে, বাট তারপরে আসলে স্কোপ হয়ে ওঠেনি ওরকম। যে বুয়েটে পড়াশোনার একটা প্রেশার ছিল, প্লাস হচ্ছে আমি বিভিন্ন কোচিং সেন্টারের সাথে ইনভলভ ছিলাম, লাইক সানরাইজ কোচিং সেন্টার অ্যাজ আ টিউটর, তারপরে ম্যাপস কোচিং সেন্টার, তারপরে আরেকটা কোচিং সেন্টার ছিল যেটা 2-3 জন শিক্ষক মিলে পরিচালনা করত সরকারি বিজ্ঞান কলেজের। সো তাদের কোচিং সেন্টারেও আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম, প্লাস আমার নিজস্ব পড়াশোনা ছিল। আচ্ছা, ততদিনে কি কোনো মানে এইম ঠিক হয়েছিল কিনা যে ভবিষ্যতে আসলে কি করতে চাই? আচ্ছা, হ্যাঁ, এটা আসলে আপু কলেজ লাইফটা শেষ হলো, তারপরে তো শুরু হলো অ্যাডমিশন যুদ্ধ। তো আমি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি 3 সেক্টরেই, আসলে এইগুলা তো খুবই আনপ্রেডিক্টেবল, তাই না? শুধু মেধা দিলে হয় না, লাক বলে কিন্তু একটা ব্যাপার থাকে। যেমন আমার বড় আপু, সে খুবই ভালো স্টুডেন্ট ছিল, স্কুলে 1st, 2nd, 3rd-এর মধ্যেই হতো। বাবা আমার খুব শখ ছিল তাকে ডাক্তার করবে, কিন্তু আসলে তার ওই লাকের জায়গাটা ওরকম ফেভার করেনি, তার কারণে হয়তো হয়নি। যদিও সে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি মানে ওই সাইটে না হলেও মেন্টাল ডক্টর মানে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা সে নিয়েছে। তো সেজন্য আমি আসলে ওই রকম ফোকাস করিনি যে আমি ইঞ্জিনিয়ার হব বা আমি ডাক্তার হব। আমার মনে হয়েছে আমি যাই হই আমাকে সবগুলাতে চান্স পেতে হবে, এই জেদটা আমার ছিল। বুয়েটে অ্যাডমিশন টেস্ট হয় এবং ওটা যেহেতু সবার আগে হয়, আমি ওটার রেজাল্টও সবার আগে হয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে চান্স পাই। তখন আমি ঠিক করি যে আমি ইঞ্জিনিয়ারই হব। আচ্ছা, তারপরে আমি মেডিকেলে পরীক্ষা অ্যাটেন্ড করেছি। ওখানে আসলে আপু ঢাকা মেডিকেল না, আপনি ঢাকা মেডিকেল বলেছেন, আমি সিলেট মেডিকেলে চান্স পেয়েছিলাম। সিলেট মেডিকেল। তারপরে ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হয় এবং ঢাকা ভার্সিটিতে আমি 118তম হই এবং আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওই সাবজেক্টটাও পেয়ে যাই। আচ্ছা, সো আমি কিন্তু 3টাতেই হয়েছি, যেটা আমার ইচ্ছা ছিল যে আমি যেখানে পরীক্ষা দিব আমাকে হতেই হবে। বাট ফাইনালি আমি 3 দিকেই তো যেতে পারবো না, ফাইনালি আমি বুয়েটেই ট্রিপলিটাই বেছে নেই। আচ্ছা, টেকনিক্যাল বিভাগে তো কিন্তু মানে বিশেষ করে আপনাদের সময়ের কথা যদি বলি, এখন মেয়েরা পড়ছে অনেক, সেই সময় কিন্তু একটু কমই দেখা যেত বলা যায়। হ্যাঁ, সেই সময় যেমন আমাদের সেকশনেই যদি বলি, আমরা ছিলাম 130 ট্রিপলিতে, ফিমেল ছিল 22। 130-130-র ভিতরে, 130-র মধ্যে 22। আচ্ছা, কেমন লাগতো সেই বিশ্ববিদ্যালয় জীবন নিয়েও যদি একটু শুনি? ডেফিনেটলি খুবই ভালো লাগতো, কারণ আমি যে বুয়েটে পড়বো সেটা আমার মানে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। ইটস ট্রু আপু। হ্যাঁ,
আমি তারপরে ট্রিপলি, ওটা তো তখন হাই ডিমান্ডিং একটা সাবজেক্ট ছিল, এবং আমি যে ওখানেও চান্স পাবো, আমি সেকশন এতে ছিলাম, তার মানে মানে শুরুতে মেধা তালিকাও একটা ভালো পজিশনেই ছিলাম। সো ওটা কিন্তু কখনোই ভাবিনি। সো ওই ফিলিংসটা সবসময় কাজ করতো। এবং তারপরে আর কি ওভারঅল স্টুডেন্ট লাইফ, মানে বুয়েটের আমাদের যে বিশাল বড় বড় বিল্ডিং ছিল, টিচার ছিল, ওখানে অনেক ফ্রেন্ডস তৈরি হলো, প্লাস হচ্ছে হল লাইফ, আমি হলেও থাকতাম, সব কিছু মিলিয়ে আসলে ওই লাইফটা অন্যরকম ছিল। আমরা সেই ছোট ছোট অন্য মজার গল্পগুলোই একটু শুনতে চাই, যে ভার্সিটি লাইফে আসলে যেটা হয় যে বন্ধুদের সাথে ইচ্ছে হলে গিয়ে পড়াশোনা শেয়ার করতে পারছি, মনের কথা শেয়ার করতে পারছি, বা যে কোনো কিছুই শেয়ার করতে পারছি। তো সেই জিনিসগুলো যদি কোনো মজার স্মৃতি থাকে আমাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেমন হলের লাইফে যেটা হতো, মানে হলে থাকলে না পড়াশোনাটা খুব ইজি হয়ে যায়। তো ধরেন যে মানে কেউ ভালো, খুবই ভালো থাকে না যে সে খুব ভালো মেন্টরিং করতে পারে, ওরকম একজনের সান্নিধ্য যদি আপনি পান, ওরকম একজনের সাথে যদি আপনি ফ্রেন্ডশিপ করতে পারেন, এবং যার মধ্যে ওই টেন্ডেন্সি আছে যে সে অন্যদেরকে শেখাবে। অনেকে থাকে যে নিজেরাই জানে, অন্যদেরকে ওভাবে হয়তো মেন্টরিং করতে পারে না। সো ওরকম আসলে ফ্রেন্ড পেয়েছিলাম। সো সেটা খুবই কাজে দিয়েছে বিভিন্ন পরীক্ষায়। প্লাস হচ্ছে আমাদের যে হলে থাকতাম, তো আসলে হলের লাইফটা খুবই মজার ছিল। হলে ডাইনিংয়ে একসাথে খেতে যাওয়া, প্লাস হচ্ছে অবসর সময়ে হলের মানে রেলিংয়ে বসে থাকা, তারপরে ইভেন হলের ক্যান্টিনের খাওয়া দাওয়া তখন আসলে খুব বেশি মজা লাগতো না, বাট এখন কিন্তু আসলে মিস করি যে আসলে ওগুলাও মজা ছিল। ইভেন আমাদের যে খালারা ছিল তাদের সাথে যে আমাদের যে বন্ডিং, সেটাও কিন্তু আসলে একটা অন্য লেভেলের ছিল। এবং আমরা আসলে বুয়েট থেকে বের হয়ে আসার পর কিন্তু অনেকটা সময় চলে গেছে, তারপরও যখন যাওয়া হয় হলে, যখন দেখি যে হ্যাঁ ওই খালা বা ওই মামাটা আমাকে চিনতে পারছে, তখন কিন্তু আসলে মানে এটার আসলে ফিলিংসটা বলে বোঝানো যাবে না। মানে খুবই ভালো, আসলে ওই লাইফগুলো খুবই মজার ছিল। একদমই তাই। বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে শুনছিলাম, বিশেষ করে বুয়েট লাইফ, সেখান থেকে বেরিয়ে আপনি কর্মজীবন শুরু করলেন শিক্ষকতার মধ্য দিয়ে, শুনি। আচ্ছা, আমার কর্মজীবনটা শুরু হয় 2006-এ বুয়েট থেকে বের হই, নভেম্বরের দিকে। তারপরে দিতে থাকি আর কি, ইন্টারভিউ দিচ্ছিলাম। তখন টেলিকম সেক্টরে আসলে ইন্টারেস্টটা বেশি ছিল। বাট এর মধ্যে ইন দ্য মিন টাইম মে মাসে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে কল পাই। ওই সময়কার ভিসি যিনি ছিলেন, ভিসি স্যারই আমাকে ফোন করেছিলেন। তো স্যার ফোন করে বলল যে আপনাকে আমরা টিচার হিসেবে, বাংলাদেশ ইউনিভার্সিটি না, এটা হচ্ছে ইকবাল রোডে ছিল তখন, মোহাম্মদপুর ইকবাল রোডে ছিল এটার মেইন ক্যাম্পাসটা, বাট এখন মেবি ওখানে নাই। তো স্যার আমাকে বললেন যে আর কি লেকচারার হিসেবে জয়েন করতে বললেন। তো তারপরে আমি জয়েন করি ওখানে। সান্ধ্যকালীন যে ক্লাসটা, ওটাও ট্রিপলি ডিপার্টমেন্টে, ওটা দিয়েই আসলে আমার শুরু হয়। তখন এটা মেবি মে বা জুন মাস। তারপর অগাস্টে, জুলাইতে আমি হচ্ছে জিপিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। ইন দ্য মিন টাইম যেহেতু আমার আলটিমেট মানে অ্যাম্বিশন ওটাই ছিল, টেলিকম সেক্টরটাই ছিল। সো তারপরে আমি ওখান থেকে মানে ওখানে হয়েছে আমার এই পজিটিভ নিউজটা আমি পাই। সো সেই হিসেবে বলবো যে বাংলাদেশ ইউনিভার্সিটি মানে আমার টিচার হিসেবে যেটা, সেটা আসলে আমার জন্য একটা লাকি চার্ম ছিল, কারণ সেখানে জয়েন করার পরপরই আমি ওখান থেকে কল পাই। আপনি যে সময় টেলিকমিউনিকেশনে চাকরি শুরু করলেন বা কল পেলেন আপনি বলছিলেন, সেই সময়টাই আসলে টেলিকমের জবটা এখনকার মতো এত ওয়াইড পরিসরে ছিল না। তো এবং নারীদের ক্ষেত্রে তো আমি বলবো যে জায়গাটা হয়তো বা আরো একটু আপনার সাবজেক্ট রিলেটেড যে জায়গাটা, সেটা আরেকটু সংকীর্ণ জায়গায় ছিল। তো সেই সময় কাজ শুরু করে কি কি সমস্যা বা কি কি সুবিধা আপনি মনে করেছেন যে আপনার সফলতার জন্য, যেগুলো পরবর্তীতে কাজে দিয়েছে? আচ্ছা, প্রথমে যদি বলি, সেই সময় কিন্তু টেলিকম সেক্টরটা মানে আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জন্য খুবই একটা হাইলি অ্যাম্বিশাস, মানে আমার কাছে আমি সেভাবেই ফিল করতাম যে আমার মনে হতো আমি যদি একটা টেলিকম অর্গানাইজেশনে ঢুকতে পারতাম, এরকমই কিন্তু ছিল সেই সময় আমাদের ব্যাপারটা। সো আর নারী হিসেবে আমি আসলে জয়েন করার পর দেখেছি ওখানে আছে, ওখানে আমার বুয়েট ফ্রেন্ডরাও ছিল, প্লাস হচ্ছে সিনিয়র আপুরাও ছিল যাদেরকে আমি বুয়েটে দেখতাম। সো হ্যাঁ, তারা সংখ্যায় হয়তো কম ছিল, বাট স্টিল ছিল। বাট শুরু থেকে যে আমি মানে ওরকম কোনো আসলে প্রবলেম ফেস করিনি। কারণ কি, যে ওখানে আসলে কাজ করার এনভায়রনমেন্টটা, বাট আমাদের অথবা আমাদের যারা লিডার, মানে আমাদের মেন্টালিটিটা
আসলে অন্যরকম। যেমন শুরুতেই তারা হয়তো আমাদেরকে একটা মেন্টরশিপের মাধ্যমে গড়ে নিচ্ছে, প্লাস হচ্ছে তারপর অ্যাসাইনমেন্টটা তারা ওভাবে দিচ্ছে, ভুল হলে তারা বলে দিচ্ছে। সো ওইখানে আসলে আমি ওইরকম কোনো প্রবলেম ফেস করিনি যে একজন সেটা নারী হিসেবে অথবা টেলিকম সেক্টরে নারী হিসেবে কাজ করতে এসে আসলে ওরকম কোনো প্রবলেম ফেস করিনি। আর এটা ঠিক যে আমরা বিশ্ববিদ্যালয়ে যেগুলো পড়াশোনা করে আসি সেগুলোর সাথে আসলে কর্মজীবনে মিল খুবই কম বাট ওটা আসলে কাজ করতে করতে হয়ে যায়। সো ওখানেও আসলে কোনো প্রবলেম ফেস করিনি। এটা তো সবার জন্যই ট্রু, বাট কাজ করতে করতে হয়ে যায়। আচ্ছা, কতদিন নাগাদ আপনার ফার্স্ট প্রমোশন হলো বা কাজের প্রসেসটা নিয়েই যদি আমরা একটু জানি। ওখানে তো আমরা প্রথমে কন্ট্রাকচুয়াল হিসেবে জয়েন করি, তখন আসলে এটাই ছিল ওরকম যে ইনিশিয়ালি সবাই কন্ট্রাকচুয়াল হিসেবে জয়েন করে, তারপর উইদিন 1 ইয়ার আমি 1 ইয়ারের মধ্যে আমি ইন্টারভিউ দিয়ে ওটা আমি পার্মানেন্ট হয়ে যাই। তারপরে আসলে ক্যারিয়ার পাথটা এখানে আসলে ক্যারিয়ার তো সবসময় একরকম যায় না, প্লাস হচ্ছে টেকনিক্যাল সাইড যদিও, তারপরে একটু কাজের ধরনটা নিয়ে যদি একটু শুনি আমরা। আচ্ছা, মেইনলি আমি তো টেকনোলজি ডিভিশনে আছি। আমাদের যে বিস্তৃত নেটওয়ার্ক, হ্যাঁ টেলিকম মানে টেলিকম অপারেটরের যে নেটওয়ার্ক, সেটা যেই টেলিকম অপারেটরেই হোক, মানে ওই নেটওয়ার্কের পিছনেই আসলে একটা সাইডে আমাদের অবদান। হ্যাঁ, ওখানে বিভিন্ন ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটের কাজ, হ্যাঁ কাজগুলো জোড়া দিয়েই আসলে একটা টেলিকম নেটওয়ার্ক তৈরি হয়। সো ওখানে হচ্ছে ট্রান্সমিশন প্ল্যানিংয়ে আমি আছি শুরু থেকেই। এখানে আরেকটু আমি মজার একটা কথা বলি, মানে এটা হচ্ছে পিপল পারসেপশন, যেটা আমি ফেস করতাম তখনও এখনো করি। যেমন রিলেটিভরা যখন শোনে যে আমি গ্রামীণ ফোনে আছি, ধরেন বাসায় কোনো গেস্ট আসলো, বলে কি আচ্ছা তুমি তো গ্রামীণ ফোনে আছো, এই যে আমার ফোনটা দেখো সাইলেন্ট হয়ে গেছে, আমি এটা ঠিক করতে পারছি না, এটা একটু ঠিক করে দাও। এটা হচ্ছে একটা পারসেপশন যেটা আমি এনজয় করি। আর একটা পারসেপশন, যেমন আমার কাজিন, সে বলতো যে আপু এই যে মোবাইলে ফোন দিলে বলে দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ওটা কি তুমি বলো? এটা হচ্ছে আর একটা পারসেপশন, মানে জেনারেল পিপলরা আসলে ভাবে যে মানে টেলিকম সেক্টর মানে ওই যে কাস্টমার কেয়ারে বসে আছে, কথা বলছে, সার্ভিস দিচ্ছে, এটাই। বাট আমরা তো আসলে ব্যাক এন্ড সাপোর্টার, রাইট। আর এতগুলো সেক্টর মিলেই যে একটা প্রতিষ্ঠান বা একটা টেলিকমিউনিকেশন সেক্টর, ওই ভিজিবিলিটি আসলে জেনারেল মানুষের আসলে নেই। বাট আমি যদি জেনারেল মানুষের জন্য বলি, আমার যে সেক্টরটা, যেমন মানুষ যে কথা বলছে, মানে একদম লাস্ট এন্ড ওটা হচ্ছে রেডিও, আর মাথাটা যদি বলি কোর, আমরা হচ্ছে মিডল পার্ট, আমরা লাইক হচ্ছে রাস্তা, ব্রিজ, মানে কানেক্টিং একটা পার্ট নেটওয়ার্কের জন্য। মেইনলি সেই সেক্টরেই আমি আছি। তার মানে আপনাদের কাজগুলো তো শুধু ঢাকা কেন্দ্রিক না, আপনাদের তো আমারটা হচ্ছে অল ওভার বাংলাদেশ। আচ্ছা, শুরুতেই মানে কোনো প্রবলেম ফেস করতেন কিনা ঢাকার বাইরে যাবার ক্ষেত্রে? না, আমাদের মানে আমি যেখানে আছি আমাদের হচ্ছে ডেস্ক জব। আচ্ছা, ঠিক আছে, এবং আমরা হেড অফিসেই আছি। সো আমাদের ফিল্ডে যেতে হতো না তখন। বাট এখন পারসেপশনটা একটু চেঞ্জ হয়েছে। এখন আমরা তো আসলে এটা সব অপারেটরই কাস্টমারকে প্রিমিয়াম সার্ভিস দিতে চায়, তো তার জন্য আসলে কাস্টমারের ফিডব্যাক, কাস্টমার ইমপ্রেশন, এগুলো জানাটা কিন্তু জরুরি। তো এখন হয়তো আমরা একটু মুভমেন্ট করি, বাট শুরুতে আসলে পুরাটাই ছিল ডেস্ক জব। শুরুতে হ্যাঁ ইয়ারলি একবার আমরা কাস্টমারকে ফেস করতাম, ইয়ারলি একবার। আচ্ছা, শুরু থেকে আপনি বিভিন্ন বিভাগে কাজ করেছেন গ্রামীণ ফোনের, সেখানে কাজের ধরন নিশ্চয়ই কিছুটা পরিবর্তন বা দায়িত্ব কিছুটা বেড়েছে বিভিন্ন সময় এসে, তো সেইগুলো বিষয়ে যদি একটু আমাদেরকে শোনান। আপনি বিভিন্ন মজার স্মৃতির মাধ্যমে বা মজার ঘটনার মাধ্যমে যেভাবে বলছিলেন, আগ্রহটা আরো বেড়ে গেছে জানার জন্য। আমি আসলে শুরু থেকে ওই ট্রান্সমিশন প্ল্যানিংয়ে ছিলাম, হ্যাঁ ওখানেই আমি ছিলাম। বাট ওটারই ভিতরে বিভিন্ন ইউনিট আছে, তো আমার মোটামুটি সব ইউনিটেই ঘোরা হয়েছে। এক এক ইউনিটে কাজের নেচারটা ডিফারেন্ট, এক এক ইউনিটের লিডারশিপ ডিফারেন্ট, কো ওয়ার্কার ডিফারেন্ট। বাট আসলে আমাদের কমন যেটা জিনিস, যে ওয়ার্ক কালচার, আমাদের ওয়ার্ক কালচারের মধ্যে আছে যে বস মানে হচ্ছে সে বস না, সে হচ্ছে কো ক্রিয়েট করবে, আমাদেরকে সাথে নিয়ে কো ক্রিয়েশন। মানে আমরা তো ভাইয়া বলি, ওখানে আমাদের কোনো স্যার ম্যাডাম রিলেশন না, মানে বস মানে স্যার সেটা কিন্তু না। বসও আমার ভাই, আমার জুনিয়রও আমার ভাই আপু।
সো ওই যে কো ক্রিয়েশনের মাধ্যমেই তো আমরা সব সময় করেছি, আমাদের এই কালচারটা খুবই ভালো, দ্যাটস ওয়াই আমি প্রেফার করি আমার অর্গানাইজেশন। সো আসলে ওরকম কোনো ডিফারেন্স ভাই আমি কখনো ফিল করিনি, বা অ্যাজ আ ফিমেল আমি কখনো কিছু ফিল করিনি যে আমি ফিমেল বলে এখানে আমি ডিপ্রাইভড হচ্ছি, বা ওটা আসলে বোথ ডিরেকশন, বা আমিও কখনো চাইনি যে অ্যাজ আ ফিমেল আমি এই সুবিধাটা নেই, মানে এটা কিন্তু বোথ ডিরেকশন হতে হবে। সো আসলে ভাইয়া ওরকম আমি সবসময় কোঅপারেটিভ অ্যাটিটিউড পেয়েছি, লাইফে যখন শাইন করেছি তার রিওয়ার্ড পেয়েছি, প্রমোশনগুলোও তার সেই পথ ধরেই এসেছে। সো আসলে আমি বলবো যে ওরকম কোনো ডিফারেন্স ছিল না। এবং আপনি যে আসলে সত্যি একটা সুন্দর মানসিকতা হোল্ড করেন, আপনার একটা কথায় আমার সেটা মনেই হয়েছে যে আপনি বলছিলেন যে সিনিয়র যে সেও আমার ভাইয়া, জুনিয়র যে সেও তো আমার ভাই। এই কথাটা কিন্তু ভীষণ সুন্দর। বিশেষ করে টেলিকমিউনিকেশন সেক্টরে আসলে আমরা এটা জি। আমি বিশেষ করে শুনিনি, আমরা যতদূর জানি যে মিডিয়াতে এটা হয় ভাই না, আমরা হচ্ছে সবাই জুনিয়র যে ইভেন সেও আমাদের ভাই সিও যে বা আপু এরকম সেও কিন্তু আমাদের ভাইয়া। একদমই তাই। একটু যদি শুনি যে যেহেতু আপনি এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন, টেলিকমিউনিকেশন সেক্টর সময়ের সাথে আসলে আমাদের দেশে কতটা এগিয়ে যেতে সক্ষম হয়েছে যদি জানতে চাই। আচ্ছা, ডেফিনেটলি সময়ের সাথে তো মানে টেলিকম সেক্টরটা তো অবশ্যই অনেক বিস্তৃত হয়েছে। মানে শুরুতে তো আসলে মানে আমি যদি বলি মানে এটা তো ট্রু যে একটা জিনিস হচ্ছে একটা ছোট পরিসর থেকেই শুরু হয় এবং সময়ের সাথে সাথে এটা আগায়, এবং এটা যদি হয় একটা গ্রোয়িং কোম্পানি, এবং এটা তো এখন আমাদেরও নিড, তাই না? এটা আমাদের নিড মানে আমি যদি সাধারণ মানুষ চিন্তা করি, আমি কতক্ষণ মোবাইল ছাড়া থাকতে পারি, কতক্ষণ আমি ইন্টারনেট ছাড়া থাকতে পারি। আগে কিন্তু মোবাইলটা এমন ছিল যে একটা কথা বলতে পারলেই হতো, এখন কিন্তু আমাদের ডিমান্ডটা আসলে সেই পর্যায়ে নাই। সো মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে আমাদেরকেও কিন্তু ওই জিনিসটা কোপ আপ করতে হয়েছে, তাই না? সো এটা আসলে বলবো যে আমাদের মানে অ্যাজ আ কাস্টমার আমাদের এক্সপেকটেশনটাও যেমন বিশাল হয়েছে, সো ওই টেলিকম সেক্টরটাও সেরকম বিশাল হয়েছে। এবং এটা মানে অ্যাজ আ এমপ্লয়ি আমি বলবো যে কাজ করার জন্য অবশ্যই খুবই ভালো একটা সেক্টর। এবং আপু মানে একটা টেলিকম সেক্টর নিজে কিন্তু বিস্তৃত হতে পারে না যদি ইকোসিস্টেমটা ওভাবে রেডি না থাকে। যেমন আমরা কিন্তু আমাদের অনেক পার্টনার অর্গানাইজেশন আছে, হ্যাঁ, ওদের সাথে আমাদের একটা ইকোসিস্টেম আছে। সো এইটার জন্য আসলে টেলিকম সেক্টরের সাথে ফুল ইকোসিস্টেমটাই আসলে সময়ের সাথে সাথে খুবই বিস্তৃত হয়েছে, এবং এটা আমার মনে হয় যে আরো বেশি বিস্তৃত হবে, কারণ টেকনোলজি তো থেমে থাকবে না, তাই না? এটা তো সামনে আগাবে। আপনার কর্মজীবন থেকে আবারও একদম ব্যক্তি সোনিয়া শরীফে ফিরে আসি, যে আপনি পরিবার তো নিশ্চয়ই আছে, পরিবারে কে কে আছে এখন বর্তমানে? আমার পরিবারে বর্তমানে আমি আচ্ছা তাহলে এটা শুরুতেই যদি বলে একটুই থেকে বলি, 2010 মানে আমার বিয়ে হয় 2007-এ। 2007টা আসলে আমার জন্য অনেক রিমার্কেবল একটা ইয়ার, বিয়েও হয় ওই ইয়ারে, জব ক্যারিয়ার শুরু হয়। তো আমার 2000 তারপরে 2009-এ আমি কিন্তু MBA শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে। এই জিনিসটা মিস হয়ে গেছে, বাট সেটা আমি 1 বছর কন্টিনিউ করি। ঢাকা ইউনিভার্সিটিতে MBA শুরু করেছিলাম, 2010-এ এসে আমি কনসিভ করি। তো আমার বড় ছেলেটা 2010-এর ডিসেম্বরের 22 তারিখে হয়। সো আবার ছোট ছেলে হয় 2012 ডিসেম্বরের 22। তাদের বার্থডেটা সেম, মাঝে 2টা বছর। সো ওই সময়টা ক্যারিয়ারে একটুই ছিল। তো যেটা বলছিলাম যে এই কারণে আসলে আমি আমার বাবা মার সাথে আছি তখন থেকেই। সো এখন ফ্যামিলিতে আমার বাবা মা আছে, হাজবেন্ড তো ডেফিনেটলি আছে, আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, যৌথ পরিবার, একটা যৌথ পরিবার। আমরা 2 ফ্ল্যাট মিলে থাকি, উপরে নিচে, সারাদিন উপরে নিচে যাওয়া আসা চলে, এই বাসা ওই বাসা। সো এটা মানে খুবই মজার একটা লাইফ। আপনি আসলে পরিবার এবং পরিবারের পাশাপাশি ক্যারিয়ার, এই দুটো জিনিসকে আলাদা করতে গিয়ে কখনো হিমশিম খেতে হয় না? বা এই দুটো জিনিস আলাদা করার যে পদ্ধতিগুলো সেগুলো কিভাবে উপভোগ করেন? এটা আসলে আমার নিজের উপর যে আমি কোন জিনিসটাকে প্রাধান্য দিব। দেখেন আমি কিন্তু বলেছি যে আমি অনেক কিছু করতে পছন্দ করি, আমি কখনো মানে সিঙ্গেল ফোকাস না। তো ওই সময়টা মানে যখন আমার ছেলেরা হলো আমি কিন্তু MBA-টা ড্রপ দিয়েছি, কারণ তখন আসলে ওই সিচুয়েশনে এটা করা সম্ভব ছিল না। আমার লাইফের একটা মানে খুব অ্যাম্বিশন ছিল যে গ্র্যাজুয়েশন হ্যাট পড়া, কনভোকেশন। আমি কিন্তু আমার ওই জায়গাটা স্যাক্রিফাইস করতে হয়েছে, কারণ ওই আমার কনভোকেশনটা হয়েছে জাস্ট আমার ছেলে হওয়ার পরপরই। আচ্ছা, সো এটা কিন্তু আমার উপর যে আমি লাইফের কোন স্টেজে কোনটাকে প্রায়োরিটি দিব। তখন আমার কিন্তু প্রায়োরিটি ছিল আমার
সন্তানরা, তাই না? সো তখন আমি একটু ফ্যামিলি ফোকাস ছিলাম, দ্যাটস ওয়াই তখন ক্যারিয়ারের ক্ষেত্রে আমাকে মানে এটা খুবই স্বাভাবিক, আমি তো মানে সমান তালে আগাতে পারবো না, একসাথে সবকিছু যেতে পারবো না। সো তখন আমার গান বাজনা বন্ধ ছিল, আমার সব শখের জায়গাগুলোকে আমি স্যাক্রিফাইস করেছি, আমি ফ্যামিলিকে নিয়ে সময় দিয়েছি বেশি, এবং ক্যারিয়ারে একটু স্লো ছিলাম। আমার 4 বছর ক্যারিয়ারে একটু স্লো গেছে, বাট তারপরে বাচ্চারা একটা স্টেজে আছে। এখন আমার বড় ছেলেটা ক্লাস 7-এ পড়ছে, ছোটটা ক্লাস 6-এ পড়ছে। সো এখন মানে মোটামুটি আমি গান বাজনা, আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে লাইফে কখন কোন ডিসিশনটা নিতে হবে, কোথায় একটু থামতে হবে, আমি কখন থামবো, কখন কোনটাকে আমি প্রায়োরিটি দেব। এবং সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাম, আপনি পরিবার নিয়ে বলছিলেন অনেক সুন্দর সুন্দর কথা, যে পরিবারের জন্যই আপনি একটা সময় কাজের গতিটা কমিয়ে দিয়েছিলেন, আবার পরবর্তীতে পরিবারের সহযোগিতায় পুরো দমে কাজ করছেন। এই যে পরিবার আপনাকে সহযোগিতা করছে, সেটা পরিবারের প্রত্যেকটি মানুষই নিশ্চয়ই করছে, এবং প্রত্যেকের জায়গা থেকে আসলে সহযোগিতার ধরনটাও আলাদা আলাদা ধরন হয়। যেমন আপনার যে হাজবেন্ড, তার কাছ থেকে একরকম, সন্তানের কাছ থেকে একরকম। এই মিষ্টি বিষয়গুলো একটু শুনতে চাই। আসলে এটা ট্রু। যেমন আমার এখন যে অবস্থা, মানে আমি যদি পরিবার থেকে ওই সাপোর্টটা না পাই, তাহলে আমার জন্য তো জব করাটাই ডিফিকাল্ট হতো। হ্যাঁ, বাট আসলে সেটা কখনো হয়নি। সবাই সবার অবস্থান থেকে সাপোর্ট দিচ্ছে। হাজব্যান্ড তো ডেফিনেটলি সাপোর্ট দিচ্ছে, বাচ্চারা সাপোর্ট দিচ্ছে। কিভাবে? তারা যখন দেখে যে আমি ল্যাপটপ নিয়ে বসে আছি, মানে আমাদের অফিস টাইম 8টা থেকে 5টা, ইটস ওকে, বাট অনেক সময় কিছু কাজ থাকে, কিছু থাকে না, যেগুলো একটু গুছিয়ে রাখলে আমার পরের দিন কাজ করতে সুবিধা হবে। সো বাসায় যে আমি যদি ওইটুকু ফ্রি টাইম পাই, আমি চেষ্টা করি যে ওইটুকু করে রাখতে। সো বাচ্চারা যখন দেখে যে না ঠিক আছে, মা তো ল্যাপটপ নিয়ে বসে আছে, তখন কিন্তু তারা আমাকে ওই লেভেলে ডিস্টার্ব করে না। সো আমার বাচ্চারা আমাকে এই লেভেলে সাপোর্ট দিচ্ছে। প্লাস হচ্ছে আমাকে কিচেনে যেতে হয় না, কারণ ওই পার্টটা আমার ভাইয়ের বউ সামলায়। আমি বলেছি যে আমরা 2 ফ্যামিলি একসাথে থাকি, 2 ফ্যামিলির রান্না বান্না একই বাসায় হয়, সেটা আমার বাসাতেই হয়। সো রান্না কিচেনের পার্টটা কিন্তু আমার মা, আমার ভাইয়ের বউ, তারা মিলে হ্যান্ডেল করছে। সো আমার কিন্তু ওই সেক্টরে খুব বেশি আর কি ইনভলভ হতে হয় না। হ্যাঁ, বাট আমি যে কিছুই করি না ব্যাপারটা সেরকম না, তাদের প্রয়োজনগুলো আমি মিটাই। যেমন আমার বাইরের কাজটা করতেই না বেশি ভালো লাগে। আমি হিসাব করি যে কিচেনে আমি রান্না করব 4 ঘন্টা, এই 4 ঘন্টায় তো আমি অফিসের অনেক কাজ করে রাখতে পারি। সো আমার থিঙ্কিংটা আসলে ওই লেভেলে চলে গেছে। তারপরেও মাঝে মাঝে শখ হলে যে মানে রান্না করতে পারি না বা ওই সেন্সটা আমার নাই, সেটা না, সেটা করি, সেটা টেস্টও হয়। মানে রান্না পারি, বাট করতে হয় না ফ্যামিলি সাপোর্টের কারণে। বাট আমি বাইরের কাজগুলা, যেমন যদি বাজার করতে হয়, কাঁচা বাজারে যেতে হয়, ডিপার্টমেন্টাল স্টোরে যেতে হয়, শপিং, ঈদ শপিং, এগুলো কিন্তু আমিই করি। সো আমি ওভাবে মানে দায়িত্বগুলো মোটামুটি ভাগ করে নেওয়া হয়েছে পরিবারের সদস্যদের, যে যেখানে আসলে এটাই তো সাপোর্ট, এটাই তো আসলে সাপোর্ট। স্বেচ্ছাসেবীমূলক কাজ না, আমরা যেটি অফিয়ারে গল্প করছিলাম, এবং আপনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন একদম ছোটবেলা থেকে, ছোট ছোট করে, যদি আমাদের ভুল না হয়। একটু শুনি সেই জায়গাটা নিয়ে, যদি একটু জানি, একটু বলি। যেমন আসলে যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে আসলে আমার বেড়ে ওঠে এমন একটা এনভায়রনমেন্ট ছিল, তো যেটা আমি ফিল করি যে হয়তো অনেক মানবিক গুণ যদি বলি, ওই বিকাশটা আসলে তখন থেকেই হয়েছে। তো ছোটবেলার একটা ঘটনা বলি। আমি তখন ক্লাস 6-এ অথবা 7-এ, আমার এক ক্লাসমেটের কিডনির ডিজিজ হলো। তখন তো আসলে এত বুঝতাম না, তো আমার অ্যাকুরেট খেয়ালও নাই। সো তখন সবার কাছ থেকে হেল্প সিক করা হলো, ইকোনমিক হেল্প। তো তখন আমি যেটা করেছি, আমি হচ্ছে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে একটা অ্যামাউন্ট কালেক্ট করি। ঠিক আছে, সেটা কিন্তু আমি নিজেই করেছি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে একটা অ্যামাউন্ট কালেক্ট করে সেটা তার যেন ট্রিটমেন্টে হেল্প হয় তাকে দেই। তো এটা কেউ তো আমাকে বলেনি যে তুমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওটা আমার নিজের ভিতর থেকে এসেছিল। তো ওটা আসলে ইনবিল্ট ছিল। তারপরেও লাইফের বিভিন্ন স্টেজে আসলে ব্যক্তিগত উদ্যোগে মানে একটা তো লিমিটেশনও থাকে। তো তারপরে আমি ফিল করলাম যে আমি যেহেতু এটা করতে চাই, তারপরে কর্মজীবনে আসার পরেও তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন স্টাফ, আমাদের তো অনেক সাপোর্টিং স্টাফ আছে, যে যখন সাহায্য চেয়েছে আমি চেষ্টা করেছি যে ওটা লিডারশিপ নিয়ে ইউনিট থেকে কালেক্ট করে দেওয়ার, সেই জায়গাটা আমি করেছি। তো তারপরে আমি করলাম, আসলে ব্যক্তি উদ্যোগে তো আমি বেশি দূর যেতে পারবো না। সো তারপরে আমি লায়ন্স ক্লাবের সাথে যুক্ত হলাম। আমি 3 বছর ধরে লায়ন্স ক্লাবের লায়ন্স ক্লাব অফ ঢাকা বাড়িধারা কিংসের একজন অ্যাক্টিভ মেম্বার, এবং আমরা তো বিভিন্ন সার্ভিস প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি, সেখানে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, এবং আমি ট্রাই করি যে আমার সামর্থ্য অনুযায়ী সেখানে কন্ট্রিবিউট করতে। সো এইটাতে আমি আসলে খুবই
ফিল করি আর কি, খুবই আমার একটা ভালো লাগা কাজ করে। বাট এর বাইরেও বিভিন্ন সময় পার্সোনালি অনেকে সাহায্য চায়, আমি কখনো কাউকে না বলি না। আমি চেষ্টা করি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কন্ট্রিবিউট করতে, বাট সেটা কাউকে বলিও না। ইভেন আমার ফ্যামিলিরও সবাই জানে না আমি কি কি করি। মানে সাহায্য করছি সেটা কিন্তু আমার নিজের ভালো লাগা কারো থেকে হেল্প নিজের করছে মতো এটা করে কিন্তু আমার করছেন। ভালো লাগার জন্য, আমি তো এটা মানে কাউকে বলার জন্য না। না, এটা এক ধরনের আত্মতৃপ্তিও বলা যায়। জি, নিজের ভালো লাগা, নিজের তৃপ্তি। জি। আমরা যদি আবার একটু টেলিকমিউনিকেশন সেক্টরে আসি, যদিও যেটি বলছিলাম যে এখন অনেক মেয়েরাই কাজ করছে, জি। তারপরেও টেকনিক্যাল সাইডে যারা কাজ করতে চায়, নতুন যারা আছে, বিশেষ করে নারীরা, আমি যদি আপনার কাছ থেকে কোনো পরামর্শ জানতে চাই তাদের জন্য। আসলে আমরা ভাবি যে অনেকে যে টেকনিক্যাল সেক্টরটা মেয়েদের জন্য না, মানে টেকনিক্যাল শুনলেই এরকম মনে হয় এখনো কিন্তু হ্যাঁ এখনো হয়তো অনেক ক্ষেত্রে আছে, বাট আমরা টেকনিক্যাল সেক্টরে আছি তো আমরা আসলে ওই জিনিসটা ফিল করি না। যেমন আমরা কিন্তু অ্যাজ আ নারী, হ্যাঁ, মানে আমার অর্গানাইজেশনের কোনো ক্ষেত্রে হ্যাঁ কেউ যদি পিছিয়ে থাকে সেটা হয়তো মানে তার হয়তো কোনো ল্যাকিংস আছে, বাট সে নারী বলে সে ওখানে পিছিয়ে আছে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের অনেক লিডার আছে, ফিমেল লিডার, তারা খুব ভালো করছে, তারা মাঠে ঘাটে যাচ্ছে, মিন্স তারা বিভিন্ন মানে কাস্টমারের সাথে কমিউনিকেট করছে, তারা মোটর বাইক চালাচ্ছে, মানে নিজেরা সেলফ ড্রিভেন মোটর বাইকে করে তারা পৌঁছে যাচ্ছে কাস্টমারের দোরগোড়ায়। ঠিক আছে, তো আসলে আমি যেটা বলবো যে শুরু করাটা হচ্ছে আসল, এবং ওই কনফিডেন্সটা যদি থাকে তাহলে ওটা আসলে কাজটা ছেলে করছে না মেয়ে করছে এটা আসলে কোনো ম্যাটার করে না। শুরু করাটা আসল এবং কনফিডেন্স ধরে রাখাটা আসল। শুরু করতে চাইলে কি কি ধরনের প্রস্তুতি দরকার আছে নারীদের? শুরু করতে চাইলে তো অবশ্যই তার মানে টেলিকম ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বা টেলিকমিউনিকেশন ব্যাকগ্রাউন্ডটা ওটা একটা ফ্যাক্টর। তার মানে স্টুডেন্ট হিসেবে তার যে জার্নিটা, হ্যাঁ, সেটাও সার্টিফিকেশনও তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর। প্লাস হচ্ছে কনফিডেন্স হচ্ছে একটা ফ্যাক্টর, প্রিপারেশন একটা ফ্যাক্টর, কারণ ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেকগুলো স্টেজ আছে। সো প্রত্যেকটা স্টেজ পার করার জন্য ওই লেভেলের একটা প্রিপারেশন, ইন্টারভিউ ফেস করার জন্য ওই লেভেলের কনফিডেন্স, এগুলাই মেইনলি ফ্যাক্টর, এবং আত্মবিশ্বাস, হ্যাঁ, মানে এগুলাই হচ্ছে দরকার। আমি সেটাই মনে করি। ভালো বলেছেন, এবং এগুলো জেনে হয়তোবা যারা ভবিষ্যতে এই সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য অনেক সুবিধা হবে। এরপরে আপনার কাছে জানতে চাই যে আপনি অবসরে কি করেন? এখন অবসরে আমি মেইনলি গানটাই করছি বেশি। আমি গান এখনো শিখছি, লোকালি শিখছি আসলে। আর হচ্ছে আমি ওই যে আমার শখ। আচ্ছা, একটা জিনিস একটু বলি ভাইয়া, ছোটবেলায় আমি যখন আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে গান শিখতাম তখন বাৎসরিক টেলিভিশনে আমরা একটা প্রোগ্রাম করতাম, খালামুনি নিজে আমাদেরকে করাতো। তো তখন তো তাহলে বিটিভিতে আসলে ছোটবেলায় আমার যাওয়া আসা ছিল মাল্টিপল টাইমস, হ্যাঁ। সো তখন যখন বিটিভিতে যেতাম আমার মনে হতো যে এটা কি কখনো আমার জায়গা হবে। ওই যে একটা স্বপ্ন কিন্তু ছোটবেলা থেকেই ধারণ করেছি, এবং সেই স্বপ্নটাও কিন্তু আপনি সত্যি করেছেন। আমি রিসেন্টলি বিটিভিতে লিস্টেড হয়েছি আধুনিক গান এবং পল্লীগীতি, ওই দুই ক্যাটাগরিতে। মানে এটা কিন্তু আমার ওই ইচ্ছার জায়গাটা থেকেই যে না ঠিক আছে আমি এটা হব লাইফের কোনো একটা সময়, সেটা আমি হয়েছি। আর আমার একটা অ্যালবাম করার খুব ইচ্ছা ছিল, সেই শখটাও বা স্বপ্নটাও আমি পূরণ করেছি 2018-তে। ইউটিউবে আমার 5টা মৌলিক গানের একটা অ্যালবাম আছে একসাথে, তারপরে আমি মৌলিক গান করেছি এবং আরও 2টা ইন প্রোগ্রেসে আছে। কি ধরনের গান করেছেন আপনার অ্যালবামে? এটা হচ্ছে ভাইয়া আধুনিক গান, অরিজিনাল ট্র্যাক, আচ্ছা, মৌলিক গান। এটা বিভিন্ন জন কম্পোজ করেছে। আমি ক্যাপিটাল এফএম এর ছিলেন আপেল মাহমুদ এমিল, ওনার সাথে প্রথম অ্যালবামের কাজটা করেছি। তারপরে মুনতাসির তুষার ভাইয়া আছেন, উনি তরুণ মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং উনিও টেলিকম সেক্টরেই আছেন। এবং লাস্ট যেটা করেছি, আমার ফ্রেন্ড আছে জাকারিয়া জালাল, ও হচ্ছে বসুন্ধরার হেড অফ সেলস, ও হচ্ছে পপুলার ফিগার, ও গান লেখে এবং আমার 7 নাম্বার মৌলিক গানটা ছিল জাকারিয়া জালালের লেখা। আচ্ছা, তো আমি এগুলাই আর কি কাজ করেছি, মেনলি অরিজিনাল সংই আমি রিলিজ দেই। আর এমনি গাইতো সব ধরনের গান, কারণ বিটিভিতে যখন প্রোগ্রাম এখনো হয়নি তো তখন আসলে তো ওভাবেই করব।
এই যে ছোটবেলায় গান করতেন এবং বড় হয়ে অ্যালবাম করছেন, তালিকাভুক্ত হচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের মতো জায়গায়, এই যে দুটো সময়ের গানের চর্চাগত যে পার্থক্যটা, সেটি আসলে আপনাকে কিভাবে ভাবায়? চর্চাগত পার্থক্য, হ্যাঁ, মানে সেটা যদি বলি যে ছোটবেলায় আমরা যেভাবে গান শিখেছি বা গান চর্চা করেছি, সেখানে দেখেন প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু আলাদা আলাদা ছিলেন। আব্দুল লতিফ চাচা আমাদেরকে পল্লীগীতি, দেশাত্মবোধক এগুলা করাতেন। সুধীন দাস দা, উনি আমাদেরকে মেনলি নজরুল সঙ্গীতটা করাতেন, উনি তো নজরুল সঙ্গীতের বিশারদ ছিলেন। ক্লাসিক্যালটা করাতেন ওমর ফারুক ভাইয়া। মানে প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু স্পেশালাইজড, আলাদা আলাদা, হ্যাঁ, আলাদা আলাদা টিচারের কাছে আমরা প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু এখন চর্চার ক্ষেত্রে ধরেন যে এখন একজনই হয়তো সব করাচ্ছে, একজনই সব শেখাচ্ছে। আর মাঝে আমার একটা লং ব্রেক ছিল, হ্যাঁ, মাঝে তো আর কি যেহেতু পড়াশোনা ছিল, চাকরি ক্যারিয়ার ছিল, সংসার ছিল। বাট আমি শুরুতে এবং এখন এসে যদি বলি, মেইনলি আমার কাছে এটাই মনে হচ্ছে যে একটা ডিফারেন্স। এটা তো গেল একদমই আপনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে। আমি আরেকটু সামগ্রিকভাবে যদি জানতে চাই যে জেনারেশন ওয়াইজ আপনার ওই জেনারেশনে যেভাবে গানের চর্চাটা হতো একদম রেওয়াজ করে, একদম ডেডিকেশন নিয়ে, বর্তমান সময়ের যে বাচ্চারা যারা গান শিখছে তাদের মধ্যে কি একই চর্চা আপনি দেখেছেন? না, সেটা হয় না। যেমন আমার ছেলেকে আমি চেষ্টা করেছিলাম গান করানোর, পারিনি, চর্চা করতে চায় না। এই যে স্যার আসবে বসবে, শেষ, সারা সপ্তাহে তাদেরই সময় নাই, বলে যে আমার সময় নাই। ঠিক আছে, কিন্তু তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। আমাদেরকে ডেইলি বসতে হতো, ডেইলি বসতে হতো। এবং কোনো একটা প্রোগ্রাম, তখন তো আমি খালামণি প্রোগ্রাম করাতেন, রিহার্সাল ধরে ধরে প্রত্যেক দিন, এবং ইন্ডিভিজুয়ালি শুনছে, হোক কোরাস গান, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই ঠিক গাচ্ছে কিনা, কেউ বেসুরা গাচ্ছে কিনা। মানে এই জিনিসগুলা তখন খুবই কঠোর ছিল, যেটা আসলে এখন হয়তো আমি নাই বলবো না, বাট ওই জায়গাটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করি। আমরা মনে করি যে ঠিক আছে, একটা এডিটিং এর যুগ তো, মনে করি যে ঠিক আছে একটু এডিট করে দেয়া যাবে, ওইটা সমস্যা নাই। তো সেই এডিটিংটা কিন্তু আমাদের শিল্পীদের লাইফ অনেক ইজি করে দেয়, ইটস ট্রু। বাট আগে কিন্তু ওই জায়গাটা ছিল না। সো তখন আমাদের মধ্যে সিরিয়াসনেসটাও বেশি ছিল, ডেডিকেশন বেশি ছিল। এখন আমি বললাম, প্রকৃত চর্চা তো আসলে প্রকৃত চর্চাই, সেটার কোনো বিকল্প হয় না কখনোই। সাকি, একটা বিষয় খেয়াল করেছো যে আজকে যখন আমরা আলোচনা করছিলাম, ম্যামের গল্প শুনছিলাম, যে আমি কেমন যেন বারবার ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম যে আসলে কর্পোরেট ব্যক্তিত্ব উনি, কিন্তু ওনার জীবনে কিন্তু শিল্পের যে একটা জায়গা, সেটা বারবারই কিন্তু চলে এসেছে প্রতিনিয়ত। এবং উনি সেই শিল্পের চর্চাটা ছোটবেলা থেকে এখন অবধি ধরে রেখেছেন। আসলে শিল্প তো মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না, সেটা সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, এবং দেশের জন্য হোক, কোনো না কোনোভাবে কোনো সেক্টরে আসলে অবদান রাখে। তো আমরা একেবারেই আমাদের আজকের আয়োজনের শেষ প্রান্তে আছি। খুব ভালো লাগলো গল্প করে। আপনার দর্শক আমি যদি বলি, বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। ধন্যবাদ আপু আমাকে সুযোগটি দেওয়ার জন্য। দর্শকদের যারা আমাকে এতক্ষণ দেখলেন, শুনলেন, আসলে আমি কখনোই লাইফে সিঙ্গেল ফোকাস ছিলাম না। আমি সবসময় ওটাই চেয়েছি যে আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। কে কি ভাবছে না ভাবছে আমি সেটা দেখব না। আমার স্বপ্নগুলাকে, মানে জীবন, লাইফ তো একটা, এবং জীবনটা তো খুব ছোট। আমার স্বপ্নগুলাকে আমি সবসময় লালন করেছি, ধারণ করেছি, এবং আমি কখনো কিন্তু আমি উদ্গ্রীব হইনি যেটা আমার ইচ্ছা হচ্ছে এটা আমার এখনই লাগবে। আমি কিন্তু চেষ্টা করেছি আস্তে আস্তে সেগুলো অ্যাচিভ করতে। স্টিল আমার কিছু স্বপ্ন আছে, সেগুলা আমার মনে আছে, আমি ধারণ করছি, এবং ইনশাল্লাহ আমি সেগুলাও অ্যাচিভ করব। সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, যদিও বয়স বেড়ে যাচ্ছে, বাট স্বপ্ন পূরণের জন্য বয়সটা আসলে কোনো ফ্যাক্টর না। সো আমি সেটাই বলবো যে আপনারাও আসলে, অনেকেরই ভিতরে অনেক স্বপ্ন থাকে, কিন্তু তারা সেগুলো এক্সপ্রেস করতে পারে না। তারা ভাবে যে কে কি বলবে, কে কি ভাববে। আমাকে নিয়েও অনেকে অনেক কিছু বলে, বাট ঠিক আছে, ইটস ওকে, আমি সেগুলা কানে নেই, সেগুলা থেকে আমি লার্ন করি যে আমার আসলে সেখান থেকে কিছু মানে শিখে নিজেকে ইমপ্রুভ করার জায়গা আছে। ঠিক করে নিতে হবে যে কোনটা আমি শুনবো, কোনটা আমি শুনবো না। ম্যাম, অবশ্যই আমাদের এই গল্প, এই আড্ডা হয়তোবা শেষ হবে না, কারণ জীবনে আসলে এত কথা থাকে, এত গল্প থাকে, যেগুলো কখনোই শেষ হয় না। কিন্তু এক কথাই বলবো যে পজিটিভিটি স্প্রেড করা, সেটা আসলে খুবই দরকার। আপনার জন্য অনেক শুভকামনা ম্যাম, ভালো থাকবেন। ভালো থাকবেন।